আজকে আমরা নতুন অধ্যায় নিয়ে শুরু করব। তোমাদের চতুর্থ অধ্যায়, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এটা সেকেন্ড ইউনিট টেস্টের আছে। তো ইতিহাস হচ্ছে এমন বিষয় যেটা আমরা ধাপে ধাপে পেয়েছি, তাই না? ইতিহাস ধাপে ধাপে লেখা হয়, যেমন 6-এ আমরা আদিম মানুষ পড়লাম, 7-এ সুলতানি যুগ, মুঘল যুগ, 8-এ আবার এটা নিয়ে আলোচনা করব। তারপর 9-এ দেখব যে পরে ভারতবর্ষে কি হয়েছিল। এইভাবে দশম শ্রেণীতে গিয়ে 1947-এ দেশ ভাগ হবে, দেশ স্বাধীন হবে, কিভাবে রাজ্য গঠন হবে, এইভাবে দশম শ্রেণীর ইতিহাস দিয়ে তোমাদের ধারণা মোটামুটি শেষ হবে। তো এই চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদের বক্সারের যুদ্ধ সম্পর্কে একটু জানতে হবে, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি। 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ, তাই না? তো সেই বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা বাংলা, বিহার ও উড়িষ্যায় কী পেয়েছিল? দেওয়ানির অধিকার পেয়েছিল। তো বক্সারের যুদ্ধের পর রাজস্ব কিভাবে আদায় করবে, কিভাবে রাজস্ব বৃদ্ধি করবে, কিভাবে আয় করবে, সেটা নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিন্তা ভাবনা চলতো। তো এখানে আমরা সেই রাজস্ব নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টাই আমরা এখানে আমাদের আজকের পড়াশোনা। তো এই অধ্যায় পড়তে গেলে আমাদের 1764 সালের বক্সারের যুদ্ধটা যেমন দরকার, তেমনি দেখো 1770 খ্রিস্টাব্দে যে একটা বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, 76-এর মন্বন্তর, সেটা জানতে হবে। তারপর 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। আবার 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। তাহলে আমরা এখানে তিনটি পরপর জানলাম, তিনটা সনে কী হয়েছিল। দেখো, 1770-এ হয়েছিল বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ বা মন্বন্তর, যেটা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তারপরে 1772-এ ওয়ারেন হেস্টিংসের ইজারাদারি ব্যবস্থা, সেটা রাজস্বেরই একটা অংশ। এরপরে 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের রাজস্ব সংক্রান্ত প্রশাসন। তো রাজস্ব সংক্রান্ত প্রশাসনের ক্ষেত্রে আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তো চিরস্থায়ী বন্দোবস্তটা কি? দেখো, খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। লর্ড কর্নওয়ালিস প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে খাজনা আদায় কোথায় গলদ হচ্ছে, যে ঠিকমতো খাজনা ওরা পাচ্ছে না। কী কারণ সেটা কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন। রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। রাজস্ব আদায়ের দেখো মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছিল। কৃষির সংকটের ফলে কোম্পানির রেশম ও কার্পাস রপ্তানিতেও ভাটা পড়েছিল। এবার যদি কৃষির সংকট হয়, তাহলে রেশম, কার্পাস এইসব রপ্তানিতে তো ভাটা পড়বেই। তো সমস্ত সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। এই যে কৃষির সংকট বলো, দেশের অর্থনীতি দেখো বিপর্যস্ত হলো, এই সবের সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। এই কারণে 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এইসব কারণের জন্যই কিন্তু লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেন। এখানে জমিদারগুলি থেকে কোম্পানির কত রাজস্ব প্রাপ্য তার হিসাব নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারত না।
তাহলে এখানে কোম্পানির থেকে, জমিদারগুলি থেকে কোম্পানি কত রাজস্ব পাবে সেটার হিসাব কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছিল। এই কারণে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু খাজনা আদায় করতে পারতো না। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এটা ঠিক করে দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখব, এই পাতায় দেখো, কোম্পানি আশা করেছিল জমিদারেরা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্যই জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে। তাহলে কোম্পানি কি আশা করেছিল? যে জমিদাররা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্য জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে জমির রাজস্ব উঁচু হারে হিসেব করা হয়েছিল। দেখো এখানে লর্ড কর্নওয়ালিস কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন বাংলায় জমিদারদের উন্নতি হোক। লর্ড কর্নওয়ালিসের আশা ছিল, তিনি চেয়েছিলেন বাংলায় জমিদারদের উন্নতি হোক। তাই তিনি 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করেন। তাহলে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। বুঝতে পারলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত জমিদারি সম্পত্তি হয়ে পড়ে। এর ফলে দেখো 1793 খ্রিস্টাব্দের পর বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত জমিদারদের দখলে চলে গেল। সবার উপরে তো কোম্পানি আছেই, কিন্তু দখল কাদের উপর গেল? দখল জমিদারের উপর গেল। তার মানে জমিদার সেই সম্পত্তির দখল করতে পারবে। জমির উপর জমিদারদের চূড়ান্ত অধিকার ছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির উপর জমিদারদের চূড়ান্ত অধিকার হয়ে গেল। সে অধিকার উত্তরাধিকার সূত্রেও বজায় থাকতো। এখানে কি বলতে চেয়েছে? সেই যে জমিদারদের চূড়ান্ত অধিকার, সেটা উত্তরাধিকার সূত্রে বজায় থাকতো। মানে জমিদারের ছেলে, তার ছেলের পরে তার ছেলে, এইভাবে এই সূত্রে বজায় থাকতো জমিদারি ব্যবস্থা। তারপর জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতেন জমিদাররা। তাহলে দেখতে পেলে এখানে জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতেন জমিদারেরা। এভাবে দেখো নিচে, কর্নওয়ালিসের আশা ছিল এর মাধ্যমে জমিদারের স্বার্থ ও কৃষির উন্নতি দুই নিশ্চিত করা যাবে। কর্নওয়ালিস আশা করেছিলেন যে এইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারের স্বার্থ, কৃষির উন্নতি দুটোই নিশ্চিত হবে। তো তিনি জমিদারের উন্নতি দেখলেন, কিন্তু তিনি চাষি বা কৃষকদের অবস্থার কিন্তু কোনো উন্নতি দেখেননি। কিভাবে তাদের উন্নতি হবে সেটা কিন্তু তিনি দেখলেন না। দেখো এখানে আমরা পাবো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিলেন। প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির উপর দখলি সত্ত্ব ছিল। এই যে ঔপনিবেশিক আমলের আগে আর কি, উপনিবেশ যখন ইংরেজরা আসেনি, উপনিবেশ তৈরি করেনি আমাদের দেশে, উপনিবেশ তৈরি করেছিল আমাদের ভারতবর্ষে বলেই তাদেরকে ঔপনিবেশিক বলা হতো। তো এই ঔপনিবেশিক আমলের আগে কৃষকের কিন্তু জমির উপর দখল থাকতো, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের পরে কৃষকের কিন্তু নিজেদের অধিকার আর থাকলো না, তারা প্রজায় পরিণত হয়ে গেল। দেখতে পেলে কিভাবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কর্নওয়ালিস জমিদারদের দেখলেও কৃষকদের দেখলেন না, এবং কীভাবে নিজেদের উন্নতি হবে সেদিকেই তার লক্ষ্য ছিল। এইভাবে দেখো, উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপত। দেখো, কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিল। তাছাড়া প্রায়ই তারা কি করতো? বেআইনি কর আদায় করতো কৃষকদের থেকে। এই বেআইনি করকে আবার কি বলা হয়? আবওয়াব। বেআইনি করকে আবওয়াব বলা হতো।
বেআইনিভাবেও কর আদায় করা হতো কৃষকদের উপর। এত চাপ সৃষ্টি হতো, এত অত্যাচার হতো কৃষকদের, যে কোনো পূজা পার্বণ থাকতো তখনই তারা কৃষকদের উপর গিয়ে কর চাইতো। এইভাবে তাদের উপর বেআইনিভাবে কর নেওয়া হতো। এই চ্যাপ্টারে আমরা আরেকটা টুকরো কথা দেখো, সূর্যাস্ত আইন, এটাও জানবো। সূর্যাস্ত আইন সম্পর্কেও জেনে নিই। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। তাহলে সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? জমিদারের পক্ষেও কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত একটা সমস্যার দিক ছিল। মানে জমিদারের দখলে থাকলেও, জমিদারদের জমি যদি দখলে থাকে, তা সত্ত্বেও কিন্তু কোম্পানির হাতেই মালিকানাটা ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের দিতে হতো। এই ব্যবস্থাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। যদি দিতে না পারতো নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে সেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে আবার জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। এটাকে বলা হয় সূর্যাস্ত আইন। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত কি সেটা জানলাম। এবারে আসবো রায়তওয়ারি বন্দোবস্তে। এই রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখো কোথায় হয়েছিল, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কিন্তু কোনো জমিদার ছিল না, সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। তাছাড়া কৃষক বা রায়তকে জমির মালিক হিসাবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের উপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে বলে মনে করা হতো। তাহলে দেখো, যেহেতু ওখানে দক্ষিণ পশ্চিম ভারতে জমিদার নেই, সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব আর জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। কৃষকরাই সেই জমির মালিক হিসেবে তারা নিজেরাই সব কাজ করত। এভাবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কিন্তু বাস্তবে কিন্তু জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয়নি। কৃষকরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসাবে জমিতে চাষের অধিকার পেয়েছিলেন। তাহলে রায়তওয়ারি ক্ষেত্রেও কিন্তু জমিদার না থাকলেও কৃষকরা, দেখো, প্রজারা আসলে ভাড়াটে চাষি হিসাবে চাষের অধিকার পেয়েছিল। ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসাবে তারা চাষের অধিকার পেয়েছিল। রায়তের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, খাজনা। এটা কিন্তু রায়তওয়ারি ব্যবস্থায় দক্ষিণ পশ্চিম ভারতে এই রাজস্ব আদায়কে কর বলা যাবে না, বলতে হবে খাজনা। তো এখানে দেখো 45 থেকে 55% খাজনা নেওয়া হতো কৃষকদের কাছ থেকে। 45 থেকে 55% পর্যন্ত খাজনা নেওয়া হতো। এইভাবে রায়তওয়ারি বন্দোবস্ত চলেছিল দক্ষিণ পশ্চিম ভারতে, কোম্পানিরা চালিয়েছিল। তারপরে আসবো আমরা, দেখো, মহলওয়ারি ব্যবস্থা। এই মহলওয়ারি ব্যবস্থা শুরু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। রায়তওয়ারি ব্যবস্থা যেটা চালু হয়েছিল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে, সেরকম মহলওয়ারি ব্যবস্থা হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্বের আদায়ের ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। এখানে মহল বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝায়। কয়েকটি গ্রামের সমষ্টিকে যেহেতু মহল বলা হয়, তো মহলওয়ারি ব্যবস্থা সেটাকেই বলবো আমরা, যেখানে ভূমি রাজস্ব ক্ষেত্রে বিভিন্ন গ্রামকে দায়িত্বটা যেটা দেওয়া হয়েছিল। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল। অবশ্য সেই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল। তাহলে এই বন্দোবস্তে
রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার কি করেছিল? মহলের যে জমিদার বা প্রধান তার সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তি আবার গোটা গ্রাম সমাজকে ধরে করা হয়েছিল। বুঝতে পারলে মহলবাড়ি ব্যবস্থাটা কি আমরা এখানে বুঝতে পারলাম। আবার রায়তবাড়ি ব্যবস্থাটাও আমরা জানলাম কি। এরপরে দেখো এখানে আমরা দেখব যে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তবাড়ি বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্ত, তিনটার মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা কম ভালো, বা কোনটা বেশি প্রভাবশালী। দেখো, যেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল সেখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিলেন। তবুও বেশি রাজস্ব আদায়ের স্বার্থে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা নিজের হাতে রাখে। এখানে বলতে চাইছে যে যেখানে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল, মানে রদবদল করতো, কর ব্যবস্থা রদবদল করতেই থাকতো, সেসব জায়গায় কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিল, কোনো স্থায়ী কিছু ছিল না। দেশীয় সমাজ ব্যবস্থায় ঔপনিবেশিক ভূমি রাজস্ব নীতি ও বন্দোবস্তগুলির নানা রকম প্রভাব পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের অধীন জমিদারগুলিতেও কৃষকের অবস্থা বিশেষ ভালো হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তেও কিন্তু জমিদারগুলিতে কোনো কৃষকের অবস্থা কিন্তু ভালো ছিল না। জীবনযাপনের উন্নয়নে জমিদাররা বিশেষ উদ্যোগ নিতেন না। কোনো জীবনযাপনের উন্নতির ক্ষেত্রে, কৃষকদের উন্নতির ক্ষেত্রে জমিদাররাও কিন্তু কোনো উদ্যোগ নিতেন না, বরং বাংলার গ্রাম সমাজে কৃষকদের নানাভাবে হেনস্থা করার উদাহরণ প্রবল হয়ে ওঠে। কিন্তু কি করতেন? কোনো উন্নতির দিকে তো নজর দিতেন না, বরঞ্চ হেনস্থা করার ক্ষেত্রে তারা প্রবল হয়ে উঠতেন। এখানে দেখো অক্ষয় কুমার দত্ত বলেছেন, যে রক্ষক সেই ভক্ষক, তাই না? এটা পড়লে বোঝা যাবে। এরপর আমরা কি কি এই অধ্যায়ে আলোচনা করলাম দেখে নিই। চিরস্থায়ী বন্দোবস্ত, যেটার মাধ্যমে লর্ড কর্নওয়ালিস কৃষকদের উপর রাজস্ব আদায় করতেন। তারপরে রায়তবাড়ি বন্দোবস্ত দক্ষিণ পশ্চিম ভারতে হয়েছিল। মহলবাড়ি বন্দোবস্ত সেটা উত্তর পশ্চিম ভারতে চালু হয়েছিল। তো এই তিনটি ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা, ঔপনিবেশিক শাসকরা প্রজাদের বা কৃষকদের রাজস্ব আদায় করত এবং প্রজাদেরকে কিভাবে অত্যাচার করত সেটা আমরা আজকে আলোচনা করলাম। এর পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আবার আলোচনা করব। আজকের ক্লাস এইটুকুনি, ঠিক আছে?